ভারতের কেরালার রাজ্যের পারাসাল্লা এরিয়া, এই যে পারাসাল্লা এরিয়াটা আছে, এই এরিয়াটা একদম বর্ডার টাউন কেরালার। এরপর থেকে শুরু হয়ে যায় তামিলনাড়ু। তো এই পারাসাল্লাতেই গ্রীষ্মা বলে একটা ট্যালেন্টেড মেয়ে থাকতো, যার কাছে ডবল MA ছিল, যে ক্লাস 10-12 বোর্ড এক্সামে কেরালাতে টপ করেছিল। তো এই রকম একটা মেয়ে, তার যখন 23-24 বছর বয়স হয়, তার ফ্যামিলি থেকে আস্তে আস্তে পাত্র দেখতে শুরু করে। কিন্তু এইখানে একটা ডাল মেকুচ কালা হয়। তার কারণ কি? এই যে গ্রীষ্মা আছে এবং এই যে গ্রীষ্মার ফ্যামিলি আছে, তারা সবাই জানতো এই গ্রীষ্মা একটা ছেলের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছে, যার নাম হচ্ছে শ্যারন রাজ। এই শ্যারনও ছোটোখাটো কাজ করতো, তার সাথে তার একটা বিজনেসও ছিল, এবং স্বভাব চরিত্রে এই শ্যারন কিন্তু অত্যন্ত একটা ভদ্র ছেলে ছিল। এবং শ্যারনের বাড়িতেও এই যে গ্রীষ্মার ব্যাপারে যে তাদের যে প্রেম আছে, সেটা টোটালি কিন্তু তারা জানতো, এবং দুই ফ্যামিলি কম বেশি এই সম্পর্কটাকে মেনে নিয়েছিল। একে অপরের বাড়িতে তাদের যাতায়াত ছিল। এবার আপনার মনে হবে যে ডাল মে কুচ কালা হে ব্যাপারটা কোথায়? তার কারণ এখানে তো সব কিছুই হ্যাপিলি একটা ব্যাপার দেখা যাচ্ছে, যে তারা প্রেম করে, তাদের সম্পর্ক মেনে নিয়েছে ফ্যামিলি, এদিকে এডুকেটেড একটা মেয়ে, একটা ভদ্র ছেলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এই যে গ্রীষ্মা আছে, সেই গ্রীষ্মার যে ফ্যামিলি আছে, তারা আবার একটু জ্যোতিষে বিশ্বাস করে। তো সেই হিসাবে সেই তাদের যে জ্যোতিষ আছে, ফ্যামিলি জ্যোতিষ, সে বলেছে যে এই গ্রীষ্মা কিন্তু মাঙ্গলিক। এবার মাঙ্গলিক ব্যাপারটা কি, যারা জানেন না তাদেরকে বলে দিই, যে যেসব ছেলে বা মেয়েরা মাঙ্গলিক হয়, তারা যদি কাউকে বিয়ে করে, তাদের পার্টনারের মৃত্যু হয়। তো মাঙ্গলিক, সোজা কথায় ব্যাপারটা হচ্ছে এইটা। তো এই গ্রীষ্মাও কিন্তু মাঙ্গলিক ছিল। তার সাথে সাথে আরও একটা প্রবলেম ছিল, এবং সেই প্রবলেমটা কিন্তু লোভের প্রবলেম। এই যে গ্রীষ্মা এবং তার যে গোটা ফ্যামিলি ছিল, তার যে মা আছে, ভাই আছে, তারা সবাই কম বেশি না একটু লোভী ছিল। তাদের মনে সবসময় একটা জিনিস মনে হতো, শ্যারন ভালো ছেলে, কিন্তু শ্যারন তার কাছে তো অত টাকা পয়সা নেই। তো এই কারণে এই গ্রীষ্মার ফ্যামিলি, গ্রীষ্মার প্রেম থাকা সত্ত্বেও তারা পাত্র দেখতে শুরু করে। যেহেতু গ্রীষ্মা পড়াশোনায় ভালো ছিল, রূপে রঙেও ভালো ছিল, এই কারণে তার জন্য একটা বেশ বড়লোক পাত্র তার ফ্যামিলি খুঁজে পায়। এবং খুঁজে পাওয়ার পরেই তাদের জ্যোতিষ যখন এই গ্রীষ্মাকে মাঙ্গলিক বলে ঘোষণা করে, তখন তার ফ্যামিলি খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে যে গ্রীষ্মা যদি এই ছেলেটাকে বিয়ে করে, যাকে তারা দেখেছে, তাহলে কিন্তু সে তো স্বামী হারা হবে বিয়ের কয়েক মাসের মধ্যেই। তো সেই ক্ষেত্রে এই গ্রীষ্মার আর একটা বিয়ে করতে হবে, মানে গ্রীষ্মার যে সেকেন্ড হাজব্যান্ড হবে, তার কিন্তু কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে প্রথম হাজব্যান্ডের। তো সেই হিসাবে তারা প্ল্যান কি করবে এটা তারা ভাবছে। এর মাঝেই গ্রীষ্মার একটা প্ল্যান মাথায় আসে। এতদিন ধরে এই গ্রীষ্মার ফ্যামিলি পাত্র দেখছে, এবং এই খবরটা কম বেশি এই যে শ্যারন রাজ আছে, যার সাথে দীর্ঘদিনের প্রেম এই গ্রীষ্মা, তার কাছেও কিন্তু খবরটা যায়। এবং খবরটা যাওয়া মাত্রই এই শ্যারন রীতিমতন বিরোধ করতে থাকে। এই শ্যারন গ্রীষ্মার বাড়িতে আসে, এবং বাড়িতে এসে তার যে মা আছে, ভাই আছে, তাদের সাথেও কিন্তু ঝামেলা করে। তো এই ক্ষেত্রে গ্রীষ্মা একদিকে প্রথমে ভাবছিল যে এর থেকে ছুটকারা পাবো কী করে। এই শ্যারন আমার দায়িত্ব ভার নিতে পারবে না, মানে মেন ব্যাপার হচ্ছে শ্যারনের টাকাটা কম, আমি ভালো পাত্র পেয়ে গেছি, তো আমি সেখানে চলে যাব। এইবার গ্রীষ্মার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে, যে একদিকে তো আমার যে প্রথম হাজব্যান্ড হবে সে মারা যাবে, সেহেতু যে পাত্র আমার ফ্যামিলি আমার জন্য দেখেছে, সে যদি আমার সেকেন্ড হাজব্যান্ড হয় সেটা ভালো হবে। তাহলে আমার ফার্স্ট হাজব্যান্ড কী হবে? আমার ফার্স্ট হাজব্যান্ড হবে শ্যারন রাজ। ওকে যদি আমি বিয়ে করি, তাহলে বিয়ের কয়েকদিনের মাঝেই ওর মৃত্যু হবে, তাহলে আমি সেকেন্ড বিয়ে খুব সহজেই করতে পারবো। গ্রীষ্মা
এইবার এই শ্যারনকে প্রত্যেক দিন রুম ডেটের জন্য ডাকে, মানে বাড়িতে কেউ নেই, তারা একে অপরের সাথে মেলামেশা করছে, এবং সেই মেলামেশাটা কেমন মেলামেশা আপনারা কম বেশি বুঝতে পারছেন। এরপর এই গিরিশমা বলে যে আমার ফ্যামিলি থেকে যে পাত্র দেখেছে সেই পাত্রের সাথে আমি বিয়ে করতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু বিয়ে করতে চাই না। সেই ক্ষেত্রে শ্যারন বলে যে চলো তাহলে আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে অন্য কোথাও একটা বিয়ে শাদী করি, তাহলেই তো ল্যাটা চুকে যায়। কিন্তু এই ক্ষেত্রে গিরিশমা বলে যে না, আমি আমার মায়ের মুখ কালো করতে পারবো না। তো এই কারণে আমি চাই যে এই যে আমরা ঘরের মধ্যে আছি, আমরা একটা ছোট রিচুয়ালস আমাদের মতন করে আমরা একটা বিয়ে করি। সেই মতো এই শ্যারন এবং গিরিশমা ঘরের মধ্যে উইদাউট ব্রাহ্মণ, উইদাউট নিয়ম একটা বিয়ে করে, এবং তার ছবিও কিন্তু এই গিরিশমা তোলে। এবার গিরিশমা মনে মনে ভাবছে আমার প্রথম হাজবেন্ড তাহলে শ্যারন রাজ হয়ে গেল, এবার তাহলে শ্যারনের মৃত্যু হবে, শ্যারনের যেই মৃত্যু হবে আমি অমনি ফ্যামিলির দেখা যে পাত্র আছে তাকে বিয়ে করে নেব, তাহলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়, শ্যারনের মৃত্যু আর হয় না। এইদিকে এই গিরিশমা আবার সেই জ্যোতিষের সাথে যোগাযোগ করে, বলে যে আমি তো একটা বিয়ে করেছি, আমি যেহেতু মাঙ্গলিক, তাহলে তো আমার ফার্স্ট হাজবেন্ড মরে যাওয়ার কথা এখন। এবার জ্যোতিষীও সেখানে কোনো পারফেক্ট অ্যান্সারই দিতে পারছে না যে সে কি বলবে, সে আমতা আমতা করছে। এবার গ্রীষ্মা বুঝতে পারে যে শ্যারন অত সহজে মরবে না, তাকে এখান থেকে তাড়াতে হবে। গিরিশমা এইবার শ্যারনকে ইগনোর করতে থাকে। এবার শ্যারনও বলতে থাকে যে যদি তুমি আমাকে ইগনোর করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, দরকার পড়লে আমার আর তোমার যে বিয়ের ফটোগুলো আছে এবং আমাদের যে বিয়ে হয়েছে সেই জিনিসটা সবাইকে জানিয়ে দেবো, মানে ওয়ান টাইপ অফ একটু থ্রেট দেয়। সেইখানে এবার গিরিশমা ভাবতে শুরু করে যদি শ্যারন সবাইকে বলে দেয় তাহলে আমার ওই বড়লোক পাত্রর সাথে আর বিয়ে হবে না, আমার আর রাজরানী হয়ে থাকাটা হবে না। তো সেই ক্ষেত্রে সে আবার একটা মাস্টার প্ল্যান বানায়। শ্যারনকে সে বলে যে কয়েক মাস টাইম দাও, আমি ঠিক টাইম বুঝে তোমার সাথে এই বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়ে নতুন করে সংসার পাব। শ্যারনও খুশি হয়। তাদের মধ্যে কিন্তু কম বেশি রুম ডেট চলতে থাকে। এবার রুম ডেটে যখনই এই শ্যারন গিরিশমার বাড়িতে আসতো তখনই গিরিশমা নানান কিছু দিয়ে তাকে আপ্যায়ন করত, খেতে দিত। একটা নতুন জিনিসের সংযোজন হয়, সেটা কি একটা ফ্রুট জুস, এবং এই ফ্রুট জুসটা তাকে যখনই এই গিরিশমা দেয় তার খুব তেতো লাগে। শ্যারন বলে যে এই তেতো কিসের জুস দিচ্ছ? তখন গিরিশমা বলে যে এটা যৌন শক্তি বর্ধক একটা জুস, তুমি খাও তাহলে তোমার যৌন শক্তি আরও বাড়বে। কিন্তু যখন খুব তেতো লাগে তখন গিরিশমা বলে যে ঠিক আছে, ওটা খাওয়ার পর আমি একটা লেমন জুস করে দিচ্ছি বা ম্যাঙ্গো জুস করে দিচ্ছি, সেটাতে মিষ্টি দিচ্ছি, তো সেটা খেলে তোমার আর কোনো প্রবলেম হবে না। তো শ্যারনও সেইটা হবে এই দুটো জুসই একবারে খায়। কিন্তু এই জুসটা খাওয়ার পরেই তার প্রত্যেক বাড়ি না বমি হয়। শ্যারন একাধিকবার জিজ্ঞাসা করেছে যে এই জুসটা খাওয়ার পর আমার কেন বারবার বমি হয়? তখন গিরিশমা বলে যেহেতু এটা যৌন শক্তি বর্ধক একটা জুস, হয়তো তোমার শরীর এই জিনিসটাকে পুরোপুরি মানিয়ে নিতে পারছে না, একটু টাইম লাগবে। তো এইভাবে নেক্সট 1-2 মাস কন্টিনিউয়াস এই জুস দেওয়া নেওয়ার ব্যাপারটা চলতে থাকে, রুম ডেটও কন্টিনিউ থাকতে থাকে। হঠাৎই একদিন এই শ্যারন গিরিশমার বাড়িতে আসে, তাদের মধ্যে মেলামেশা হয়, এবং মেলামেশা হওয়ার পরে হঠাৎই গিরিশমা আবার সেই তেতো জুসটা দেয়। কিন্তু এইবার তেতো জুসটা খাওয়ার পর শ্যারন বাড়ির দিকে যখন যাচ্ছে তার কন্টিনিউয়াস বমি হচ্ছে, সে অসুস্থ ফিল করছে। বাড়ি গিয়ে রীতিমতন সে বেড রিডেন হয়ে পড়ে। তার বাড়ির লোক ভাবে যে ছেলের কি হলো, ছেলে তো সুস্থভাবে গিরিশমার কাছে গেছিল, কিন্তু গিরিশমার কাছ থেকে ফেরার পর লাস্ট 2-3 মাস ধরে এটা কি হচ্ছে?
তারা তাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে তার অনেকগুলো টেস্ট হয়, টেস্ট সব নর্মাল, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। তাকে 2 দিন হসপিটালে অবজারভেশনে রাখা হয়, আবার তাকে একটু সুস্থ হলেই হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি আসার 2-4 দিন পর সে আবার অসুস্থ হয়ে যায়, আবার তাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে সে একটু সুস্থ হয়ে আবার বাড়ি আসে, বাড়ি আসার পর সে আবার বমিটিং শুরু করে, সে আবার হসপিটালে ভর্তি হয়। এবার হসপিটালে যে ডাক্তাররা আছে তারা কোনো মতেই বুঝতে পারছে না যে শ্যারনের হচ্ছেটা কি। এবার ফুল বডি চেক আপ হয়, ডাক্তাররা রিপোর্ট দেখে চমকে যায়। ডাক্তাররা বলে যে এই শ্যারনের যে কোনো মুহূর্তে মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে, তাকে আইসিইউতে শিফট করতে হবে। ঠিক এইভাবেই এই শ্যারনকে 24শে অক্টোবর 2022 হসপিটালের যে আইসিইউ আছে সেখানে অ্যাডমিট করা। 25শে অক্টোবর রাত্রেবেলা এই শ্যারনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। যেহেতু কেসটা একটু রহস্যজনক ছিল সেহেতু ডাক্তাররা এই শ্যারনের ময়না তদন্ত করবে বলে ঠিক করে। তার ময়না তদন্ত হয় এবং ময়না তদন্তে একটা অদ্ভুত রিপোর্ট বেরিয়ে আসে। এই শ্যারনকে লাস্ট 3 থেকে 4 মাস ধরে বিষ দেওয়া হচ্ছে এবং সেই কারণেই তার মাল্টিপল অর্গান ফেলিওর হয় এবং ইন দ্য এন্ড হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। শ্যারনের যে বাড়ির লোকরা আছে তারা এইবার সন্দেহ করতে থাকে, তারা ভাবতে থাকে যে ব্যাপারটা হলো কি, শ্যারন তো একদম সুস্থ ছিল, কিন্তু লাস্ট 3 মাসে সে যখনই গিরিশমার বাড়ি যেত সেই বাড়ি থেকে আসার পরেই সে বমি করত। তার মানে কি এখানে কোনো একটা ব্যাপার আছে? সেই কারণে তারা পুলিশের কাছে যায় এবং পুলিশের কাছে গিয়ে একটা এফআইআর রেজিস্টার করে গিরিশমার নামে। এবার পুলিশ গিরিশমাকে অ্যারেস্ট করে। গিরিশমা প্রথমে তো একদম ডিনায়াল মোডে ছিল যে না, কোনোভাবেই সে কিছু করেনি। এইদিকে এই যে শ্যারনের ভাই আছে, সেই শ্যারনের ভাই একটা ছবি নিয়ে সোজা পুলিশের কাছে যায়। পুলিশকে গিয়ে বলে যে গিরিশমা আমার দাদাকে এই জুসটা দিচ্ছিল। যখন শ্যারন এই গিরিশমার বাড়িতে যেত এবং সেই বাড়িতে জুস খাওয়ার পর তার যখন শরীর খারাপ হতো, একদিন শ্যারনের ভাই এই গিরিশমাকে বলে যে তুমি কিসের জুস খাওয়াচ্ছ যে আমার দাদার এত শরীর খারাপ হচ্ছে। তো গিরিশমা হোয়াটসঅ্যাপে সেই জুসের একটা ছবিও পাঠায়। এই সমস্ত কিছু দেখে পুলিশ যখন একটু কড়াকড়ি করে তখন গিরিশমা ভেঙে পড়ে এবং সে স্বীকার করে। এইবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইটা, যেহেতু এই গিরিশমা মাঙ্গলিক ছিল, তার প্ল্যান ছিল যে সে একটা বড়লোক মানুষকে বিয়ে করবে, সে সুখে শান্তিতে থাকবে, যেটা শ্যারন তাকে কোনোদিনও দিতে পারতো না। কিন্তু যেহেতু মাঙ্গলিক ছিল সেহেতু ওই বড়লোক পাত্রকে বিয়ে করলে তার মৃত্যু তো অনিবার্য ছিল। এই কারণে সে প্ল্যান করে তার যে লং টার্ম বয়ফ্রেন্ড ছিল, তার সাথে সে একাধিক দিন প্রেম করেছে, সেই শ্যারনকে সে লুকিয়ে বিয়ে করবে। বিয়ে করলে তার তো মৃত্যু হয়ে যাবে। কিন্তু যেহেতু শ্যারন নাছোড়বান্দা ছিল, সে কোনোভাবেই এই গিরিশমাকে ছাড়তে চাইছিল না, উল্টে একটা থ্রেট দিচ্ছিল যে যদি শ্যারনকে সে ছেড়ে দেয় তাহলে তাদের সিক্রেট বিয়ের কথাটা সবাইকে বলে দেবে। তো সেই ক্ষেত্রে শ্যারনকে মারা অনিবার্য হয়েছিল, না হলে সে বড়লোক পাত্রকে বিয়ে করবে কি করে। তো এই ক্ষেত্রে এই কারণে 3-4 মাস ধরে আস্তে আস্তে এই গিরিশমা অল্প অল্প করে জুসের মধ্যে কীটনাশক মিশিয়ে দিচ্ছিল, যেই কারণে সাইড এফেক্টটা অল্প অল্প করে 3 মাস পর মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে এবং ফাইনালি হার্ট অ্যাটাক হয়ে এই শ্যারনের মৃত্যু হয়। এরপর পুলিশ একে অ্যারেস্ট করে, কিন্তু অ্যারেস্ট করেই এখানে গল্পটা শেষ নয়। পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই চক্রে একা কিন্তু গিরিশমা জড়িত নয়। যেহেতু এই গিরিশমা এবং শ্যারন একাধিক দিন ধরে রুম ডেট, মানে গিরিশমার বাড়িতেই তারা দেখা করছিল, সেহেতু গিরিশমার বাড়ির লোকও কিন্তু এই ব্যাপারে কম বেশি জানতো। তো সেই ক্ষেত্রে পুলিশ ট্র্যাক করে যে কীটনাশকটা তারা মেশাচ্ছিল সেটা তারা কোথা থেকে আনছে।
আমি প্রথমেই বলেছিলাম যে শহরে এই গ্রীষ্মা থাকে সেই শহরটা তামিলনাড়ু এবং কেরালার একদম বর্ডার। এই গ্রীষ্মার ভাই তামিলনাড়ু থেকে এই কীটনাশকটা কিনে নিয়ে আসতো এবং সেটা মেশাতো, জুসের মধ্যে মেশাতো কে? গ্রীষ্মার মা। তার মানে কি এই প্ল্যানে কিন্তু রীতিমতো গ্রীষ্মা, তার ভাই এবং তার মা তিনজনেই জড়িত ছিল। এবং জড়িত থাকার পিছনে একটাই কারণ, তারা চাইছিল তাদের একটা বড় লোক জামাই হোক, যাতে তারা একটা সুখের স্বাচ্ছন্দ্যে সুন্দর লাইফ কাটাতে পারে। তো এই ক্ষেত্রে পরবর্তীকালে এই যে গ্রীষ্মা আছে তার ভাইকে এবং তার মাকেও অ্যারেস্ট করে, কিন্তু কোর্টে যাওয়ার পরেই তারা সমস্ত কিছু ডিনাই করে। এবার আপনি একটা জিনিস জানবেন যে পুলিশের কাছে আপনি যদি কিছু বলেন সেইটা কিন্তু কোর্টে গ্রাহ্যই হয় না। আপনি কোর্টের সামনে, জজের সামনে যে জিনিসটা বলবেন সেটাই একমাত্র গ্রাহ্য হবে। যেহেতু এরা ডিনাই করে, পুলিশ এবার এভিডেন্স দেয়, এভিডেন্সের মারফতে কোর্ট এদেরকে জেলেই পাঠায়। গ্রীষ্মা জেলে থাকছিল তখন সে কিন্তু একবার নাটক করে নিজেকে শেষ করারও প্ল্যান করে, তাও আবার কীটনাশকের মাধ্যমেই। কিন্তু তার কাছে জেলে কীটনাশক আসলো কোথা থেকে, এটা কিন্তু এখনও পুলিশ বার করতে পারেনি। 1 বছর এরা জেলে থাকে। 2023-এর সেপ্টেম্বর মাসে এরা বেইল পায় এবং বেইল পাওয়া মাত্রই এরা নাখরা শুরু করে। নাখরাটা কি? তারা বলে যে কেরালার পুলিশ এদের উপর প্রেশার দিচ্ছে এবং যেহেতু এই ক্রাইম করার অনেক কিছুই, যেমন ওই কীটনাশক, সেগুলো তামিলনাড়ু থেকে কেনা হয়েছে, সেহেতু কেসটা যেন তামিলনাড়ুতে ট্রান্সফার করতে হবে। তো বর্তমানে এদের এগেনস্টে ট্রায়াল তো চলছে, কিন্তু এই 3টে ক্রিমিনাল এখন বাইরে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই কারণে একটা জিনিস বলা ভালো, পাপের কিন্তু শেষ নেই, ঠিক সেই রকমই লোভেরও কিন্তু শেষ নেই। এবং লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কোথাও যেন এই ঘটনার মাধ্যমে সত্যি হয়ে যায়। আর সত্যি বলতে এই যে জ্যোতিষ আছে না, এই জ্যোতিষের ব্যাপারে আপনাদের কার কি মতামত আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে দেখুন, মেয়েটাকে যদি মাঙ্গলিক বলা না হতো তাহলে হয়তো এই ছেলেটা আজকে বেঁচে থাকতো। তো যাই হোক, আজকের ঘটনা এটাই ছিল। তো এই রকম রিয়েল লাইফ ঘটনা যদি আপনি শুনতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমি চশমা ছাড়া বানালাম, এডিট করতে করতে চোখের নিচে পুরো বড় বড় ডার্ক সার্কেল পড়ে গেছে, তার সাথে সেইভাবে ঠান্ডা সর্দি লেগেছে। তো কিছু ভুল করলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।